নমস্কার বন্ধুরা। আচ্ছা, আপনারা কি জানেন যে ভারতে যত নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হচ্ছে তার প্রায় ৮০% একটা নির্দিষ্ট কোম্পানির অধীনে? হ্যাঁ, ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? একদম। আমি আপনাদের ফিনান্স দোস্ত উই লার্ন ইনভেস্টিং এর আজকের আয়োজনে আপনাদের স্বাগত। আজ আমরা সিডিএসএল অর্থাৎ সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, যাতে বিনিয়োগকারীরা এর গুরুত্ব আর ভবিষ্যতের সম্ভাবনা ভালোভাবে বুঝতে পারেন। ঠিক, তাহলে প্রথমেই বোঝা যাক সিডিএসএল আসলে কি। খুব সহজ করে যদি বলি, হ্যাঁ বলুন। এটা অনেকটা একটা ডিজিটাল ব্যাংক বা ধরুন খুব সুরক্ষিত লকারের মতো। ও আচ্ছা। তবে টাকা বা গয়নার বদলে এখানে শেয়ার আর সিকিউরিটিজ রাখা হয়, মানে ইলেকট্রনিক ফর্মে, ডিমাটেরিয়ালাইজড ফর্ম যাকে বলে। বুঝেছি, শেয়ারের ডিজিটাল লকার। একদম। আর এটা সেবি দ্বারা নিয়ন্ত্রিত একটি মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন, মানে এমআইআই। ভারতের শেয়ার বাজারের কাজের জন্য এটা কিন্তু অপরিহার্য। আচ্ছা, এর ব্যবসার মডেলটা যদি একটু বুঝিয়ে বলেন, কিভাবে চলে এই সংস্থা? দেখুন, এর ব্যবসার মডেলটা প্রধানত অ্যাসেট লাইট। অ্যাসেট লাইট মানে ব্যবসা বাড়ানোর জন্য এদের বিশাল পরিকাঠামো বা অ্যাসেটের দরকার হয় না, তাই সহজেই এর পরিধি বাড়ানো যায়, মানে স্কেলেবল। ও আচ্ছা, খরচ কম তাহলে। হ্যাঁ, আর এদের আয় আসে বিভিন্ন ধরনের ফি থেকে, যেমন ধরুন অ্যানুয়াল ইস্যুয়ার চার্জেস। এটা কি? যে কোম্পানিগুলো এদের কাছে লিস্টেড তাদের থেকে একটা নিয়মিত, মানে ফিক্সড আয় আসে। আচ্ছা। তারপর আছে ট্রানজ্যাকশন চার্জেস। এটা বাজারের লেনদেনের ওপর নির্ভরশীল। মানে মার্কেট উঠলে বা ট্রেডিং বাড়লে আয় বাড়ে? ঠিক তাই। যখন ট্রেডিং বেশি হয় আয়ও বাড়ে। আবার দেখুন, আইপিও এবং কর্পোরেট অ্যাকশন চার্জেস আছে। এটা কিছুটা চক্রাকার। ও, মানে নতুন কোম্পানির লিস্টিং বা ডিভিডেন্ড ঘোষণার মতো ব্যাপারের ওপর নির্ভর করে। হ্যাঁ, অনেকটা তাই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কেওয়াইসি চার্জেস। কেওয়াইসি চার্জেস? হ্যাঁ, এটা এদের সাবসিডিয়ারি সিডিএসএল ভেঞ্চার্স লিমিটেড বা সিভিএল থেকে আসে। সিভিএল কিন্তু ভারতের বৃহত্তম কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সি, আর এই বিভাগটা ক্রমশ বাড়ছে। বাহ, বেশ বৈচিত্র্যময় আয়ের উৎস মনে হচ্ছে তো। আর বাজারে এদের অবস্থান, সেটা তো বেশ শক্তিশালী, তাই না? অত্যন্ত শক্তিশালী। জুন ২০২৫-এর হিসাব অনুযায়ী সিডিএসএল এর অধীনে প্রায় ১৫.৬৮ কোটি ডিম্যাট অ্যাকাউন্ট আছে। ১৫ কোটি? হ্যাঁ, সংখ্যার হিসাবে এটা বাজারের প্রায় 79.5% শেয়ার। প্রায় ৮০%। একদম। ভারতে যেভাবে মানুষজন এখন সোনা বা জমির মতো পুরনো বিনিয়োগ ছেড়ে শেয়ার বাজারের দিকে ঝুঁকছে, মানে ওই ফিনান্সিয়ালাইজেশন অফ সেভিংস যেটা বলা হয়, হ্যাঁ, তার প্রধান সুবিধাভোগী কিন্তু এই সিডিএসএল। লক্ষ লক্ষ নতুন খুচরো বিনিয়োগকারী এদের মাধ্যমেই বাজারে ঢুকছে। এবার একটু সংখ্যাতত্ত্ব নিয়ে কথা বলি। আমরা প্রায়শই সিএজিআর, পিই আর উই এই শব্দগুলো শুনি। সিডিএসএল এর ক্ষেত্রে এইগুলো কিসের ইঙ্গিত দেয়? ভালো প্রশ্ন। দেখুন, সিএজিআর বা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট হল গড় বার্ষিক বৃদ্ধির হার। হ্যাঁ। অর্থবর্ষ ২০ থেকে ২৪ এই সময়টার মধ্যে সিডিএসএল এর রাজস্ব বছরে গড়ে প্রায় ৩৩.৭% হারে বেড়েছে। ৩৩.৭%? দারুণ গ্রোথ। আর লাভ বেড়েছে বছরে গড়ে ৪০.৮% হারে। এটা অসাধারণ বৃদ্ধি দেখাচ্ছি। আর পিই মানে প্রাইস টু আর্নিংস রেশিও? পিই শেয়ারের দামের সাথে তার আয়ের তুলনা করে। সিডিএসএল এর পিই এখন বেশ হাই, প্রায় ৬৪। ৬৪? এটা কি বেশি? দেখুন, তুলনামূলকভাবে বেশি, বিশেষ করে যখন আমরা দেখি যে শীঘ্রই বাজারে আসতে চলা এনএসডিএল আইপিওর সম্ভাব্য পিই প্রায় ৪৬.৬। ও, তাহলে তো একটা বড় তফাৎ। হ্যাঁ, আর আরওই বা রিটার্ন অন ইকুইটি হল শেয়ার হোল্ডারদের লগ্নির ওপর লাভের পরিমাণ। অর্থবর্ষ ২৪-এ সিডিএসএল এর আরওই ছিল ২৮.৭%। ২৮.৭%? এটা তো খুব ভালো মনে হচ্ছে। খুবই ভালো, শক্তিশালী লাভজনকতা দেখায় এটা। আর হ্যাঁ, এদের ব্যালেন্স শিট কিন্তু সম্পূর্ণ ঋণ মুক্ত। এটাও একটা বড় পজিটিভ দিক। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং, যা আপনাকে আরও স্মার্ট বিনিয়োগকারী করে তুলতে সাহায্য করে। এবার যদি ভারতীয় বাজারের পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে সবচেয়ে বড় আলোচনার বিষয় হল প্রতিযোগিতা। হ্যাঁ, এনএসডিএল তো আছেই। একদম।
বহু বছর ধরেই বাজারে সিডিএসএল আর এনএসডিএল মানে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের একটা ডিওপলি বা যুগ্ম অধিকার চলে আসছে। কিন্তু ওদের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখুন, অ্যাকাউন্টের সংখ্যার দিক থেকে বিশেষ করে খুচরো বিনিয়োগকারীদের মধ্যে সিডিএসএল অনেক এগিয়ে। এদের প্রতি অ্যাকাউন্টের গড় মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। আর এনএসডিএল? এনএসডিএল আবার অ্যাসেটস আন্ডার কাস্টাডি বা AUC এর দিক থেকে অনেক বড়। এনএসডিএল এর অধীনে প্রায় ৫১০ লক্ষ কোটি টাকার সম্পত্তি আছে। ৫১০ লক্ষ কোটি? বিশাল। সিডিএসএল এর কত? সিডিএসএল এর আছে ৮৯ লক্ষ কোটি টাকা। এনএসডিএল এর শক্তি হল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, যাদের অ্যাকাউন্টের গড় মূল্য প্রায় ১.২৫ কোটি টাকা। আচ্ছা, এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ। আর এনএসডিএল শীঘ্রই তাদের আইপিও নিয়ে আসছে বললেন, তাই না? ঠিক তাই। এতে তো বাজারে একটা নাড়া পড়তে পারে। সিডিএসএল এর শেয়ারে প্রভাব পড়বে? পড়তে পারে। দেখুন, এনএসডিএল এর আইপিও যদি কম পিই মাল্টিপল মানে ওই ৪৬.৬x এর কাছাকাছি দামে আসে, তাহলে সিডিএসএল এর যে প্রিমিয়াম ভ্যালুয়েশন বা অতিরিক্ত দাম বাজারে আছে, মানে ওই ৬৪p, হ্যাঁ, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। সিডিএসএল কি তার খুচরো বিনিয়োগকারীদের ওপর নির্ভরতা আর দ্রুত বৃদ্ধির কারণে এই প্রিমিয়ামটা ধরে রাখতে পারবে, নাকি এই ফারাকটা কমবে? এটা কিন্তু এখন দেখার বিষয়। অবশ্যই নজর রাখতে হবে। আচ্ছা, সাম্প্রতিক পারফরমেন্স কেমন? মানে এই অর্থবর্ষ ২৬-এর প্রথম কোয়ার্টারের ফল কেমন যেন মিশ্র মনে হলো। হ্যাঁ, এটা একটা জরুরি দিক। দেখুন, স্ট্যান্ডঅ্যালোন লাভ মানে শুধু সিডিএসএল এর নিজের লাভ, সেটা ৪৪% বেড়েছে আগের বছরের তুলনায়। ও, ৪৪% বৃদ্ধি, ভালো তো। হ্যাঁ, কিন্তু এর প্রধান কারণ হল সাবসিডিয়ারি সিভিএল থেকে পাওয়া একটা বড় ডিভিডেন্ড। ও আচ্ছা, এটা তো তাহলে ওয়ান টাইম ব্যাপার হতে পারে। হতে পারে, কারণ দেখুন, কনসলিডেটেড লাভ যেখানে সাবসিডিয়ারিদের খরচও ধরা হয়, সেটা কিন্তু প্রায় ২৪% কমে গেছে। ২৪% কমে গেছে কেন? ম্যানেজমেন্ট বলছে প্রযুক্তি, নিরাপত্তা আর কর্মচারী খাতে খরচ বেশ বেড়েছে। ওহ, দেখুন, দীর্ঘমেয়াদের জন্য এই খরচগুলো হয়তো জরুরি, কিন্তু আপাতত লাভের মার্জিনে বেশ চাপ সৃষ্টি করছে। তাহলে বিনিয়োগকারীদের জন্য প্রধান ঝুঁকিগুলো কি কি দাঁড়াচ্ছে একটু বলবেন? নিশ্চয়ই। প্রথমত, লিস্টেড হওয়ার পর এনএসডিএল এর থেকে প্রতিযোগিতা বৃদ্ধি, এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। হ্যাঁ, সেটা তো বুঝলাম। দ্বিতীয়ত, নিয়ন্ত্রক ঝুঁকি মানে সেবি এই ডুওপলি কাঠামোর জন্য ফিয়ের ওপর কোনো বিধিনিষেধ চাপাতে পারে। এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। রেগুলেটরি রিস্ক। আচ্ছা। তৃতীয়ত, প্রযুক্তিগত ঝুঁকি মানে সাইবার নিরাপত্তা লঙ্ঘন বা সিস্টেম ফেলিওর, এই ধরনের প্রতিষ্ঠানের জন্য এটা সবসময় একটা উদ্বেগের কারণ। আর সব শেষে বাজার সংক্রান্ত ঝুঁকি মানে ধরুন, শেয়ার বাজারে যদি মন্দা আসে, লেনদেনের পরিমাণ কমে যায়, তাহলে তো এদের ট্রানজ্যাকশন চার্জেস থেকে আয় কমে যাবে। ঠিক, বাজারের ওপর নির্ভরশীলতা একটা ঝুঁকি। অবশ্যই। বেশ, তাহলে এই পুরো আলোচনার মূল বিষয়গুলো যদি একটু সংক্ষেপে বলেন, মানে ৩টে প্রধান টেকআওয়ে। অবশ্যই। প্রথমত, ভারতে দ্রুত বাড়তে থাকা খুচরো বিনিয়োগকারীর বাজারে সিডিএসএল এর একটা আত্মীয় অবস্থান আছে, প্রায় 80% মার্কেট শেয়ার। ১ নম্বর। দ্বিতীয়ত, এদের ব্যবসায়িক মডেলটা বেশ শক্তিশালী, সহজে বাড়ানো যায়, মানে স্কেলেবল আর লাভজনক। কিন্তু ইদানিংকালে পরিচালন ব্যয় বৃদ্ধির একটা চাপ দেখা যাচ্ছে। ঠিক, দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয়ত, এনএসডিএল আইপিও আসার ফলে প্রতিযোগিতা বাড়ছে, আর নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বা রেগুলেটরি রিস্ক, এটাও একটা ধ্রুবক বিষয়। বোঝা গেল। তাহলে বিনিয়োগকারীদের এখন কোন দিকে নজর রাখা উচিত? কিছু করণীয় টিপস দেবেন? হ্যাঁ, কয়েকটা জিনিস মাথায় রাখা যেতে পারে। প্রথমত, এনএসডিএল লিস্ট হওয়ার পর তার পারফরমেন্স কেমন থাকে আর সিডিএসএল এর ভ্যালুয়েশনের ওপর তার কি প্রভাব পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। আচ্ছা, এনএসডিএল ভার্সেস সিডিএসএল ভ্যালুয়েশন। দ্বিতীয়ত, আগামী ত্রৈমাসিকগুলিতে সিডিএসএল এর কনসলিডেটেড মার্জিন কেমন থাকে সেদিকে নজর রাখুন। দেখুন, ওই যে খরচের চাপটার কথা বললাম, সেটা কমে কিনা। ঠিক, মার্জিন ট্র্যাক করা দরকার। আর সবসময় উইন অন ইনভেস্টিং এর দর্শন মনে রাখবেন। হ্যাঁ, যে কোনো স্টকে বিনিয়োগ করার আগে তার পেছনের ব্যবসাকে বোঝা অত্যন্ত জরুরি। শুধু দাম দেখে কিনলে চলবে না। একদম সঠিক কথা। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যবসাকে গভীরে গিয়ে বোঝাটা খুব খুব দরকারি।
আজকের আলোচনা তাহলে এখানে শেষ করছি। নিশ্চয়ই। যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ভবিষ্যতে আপনারা কোন বিষয়ে জানতে চান সেটাও জানাতে পারেন কমেন্টে। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।